আপনাদের সবাইকে স্বাগত জানাই জার্নাল পর্যালোচনায়। সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রেজা এবং আপনারা সবাই ঈদের আবহের মধ্যেই আছেন। তার মধ্যে আমরা একটা আন্তর্জাতিক বিষয় আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি। দেশে দেশে আমেরিকার রেজিম চেঞ্জ, কোনো দেশেই শান্তি প্রতিষ্ঠিত হয়নি। সম্প্রতি এক খবরে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে আমেরিকার খবরদারির বিষয়টা নতুন করে আলোচনা এসছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দেশটির পার্লামেন্টে অনাস্থা ভোটের মাধ্যমে অপসারণ করা হয়েছিল। সেই ঘটনার প্রায় 4 বছর পেরিয়ে যাওয়ার পর এক গোপন কূটনৈতিক তারবার্তা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা ড্রপ সাইট, যেটাকে সাইফার বলা হয় কূটনৈতিক ভাষায়। এই বার্তা থেকে বেরিয়ে এসছে চাঞ্চল্যকর সত্য, ইমরান খানকে অপসারণের পেছনে কাজ করেছে যুক্তরাষ্ট্র। 2022 সালের এপ্রিলে মেয়াদপূর্তির প্রায় 1.5 বছর আগে ইমরান খানকে সরিয়ে দেওয়া হয় এবং সেখানে সহযোগিতা নেওয়া হয় পাকিস্তান সেনাবাহিনীর। পাকিস্তান সেনাবাহিনীর চাপে বাকি রাজনীতিবিদরা একত্রিত হয়ে পার্লামেন্টের মাধ্যমে তাকে সরিয়ে দেয়। আর এই ঘটনার প্রায় 1 মাস আগে ওয়াশিংটনে নিযুক্ত পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রদূত আসাদ মজিদ খান এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা ডোনাল্ড লু এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয় যে ইমরান খানকে সরিয়ে নেওয়া হবে। কেবল I-0678 নামে পরিচিত এই সাইফার নথিতে বলা হয়, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে ইমরানের নিরপেক্ষ অবস্থান রাখার বিষয়টি ওয়াশিংটন ভালোভাবে নেয়নি। অর্থাৎ ওয়াশিংটন চাচ্ছিল ইমরান খান প্রকাশ্যে রাশিয়ার নিন্দা করুক, কিন্তু ইমরান খান সেটা চাননি, তিনি নিরপেক্ষ থাকতে চেয়েছিলেন। বার্তা অনুযায়ী ডোনাল্ড লো মত দেন, ইমরানকে সরিয়ে দেওয়া হলে ইসলামাবাদ ওয়াশিংটনের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও ভালো হবে এবং একথাও তিনি বলেন যে পাকিস্তানের ব্যাপারে যুক্তরাষ্ট্রের যেসব নেতিবাচক ধারণা আছে কিংবা কোনো কোনো বিষয়ে যে দ্বিমত আছে সেগুলো সব মাফ করে দেওয়া হবে ইমরানকে সরিয়ে দিতে পারলে। সাবেক তারকা ক্রিকেটার, জনপ্রিয় রাজনীতিবিদ পরিণত হওয়া ইমরান খান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন পাকিস্তানের শাসক পরিবর্তনের নেপথ্যে রয়েছে ওয়াশিংটন এবং তিনি ক্ষমতা ছাড়ার আগেই বলছিলেন যে তাকে সরিয়ে দিতে পারে ওয়াশিংটন। নিরপেক্ষ পররাষ্ট্রনীতি বজায় রাখার ইচ্ছা এবং রাশিয়া চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতিবাচক অবস্থানের বিরুদ্ধে তিনি যেতে চাননি বলেই তাকে দূর থেকে কলকাঠি নেড়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশেও অনেক সময় সরকার পরিবর্তনের পেছনে আমেরিকার হাতের কথা বলা হয়, তবে আমেরিকার বা ওয়াশিংটনের বিরুদ্ধে এই অভিযোগ নতুন নয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির ইতিহাসে রেজিম চেঞ্জ তাদের একটা অন্যতম আলোচিত বিষয়, তবে বিতর্কিত বিষয়। বিশেষত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কোল্ড ওয়ার, যেটি সোভিয়েত ইউনিয়নের সাথে তাদের শুরু হয়েছিল, সেই সময় তারা ল্যাটিন আমেরিকাতে, মধ্যপ্রাচ্যে, আফ্রিকাতে, এশিয়ার নানা দেশে হস্তক্ষেপ করেছে এবং সেটা তারা এখনও করে যাচ্ছে। কখনো সরাসরি সামরিক অভিযান পরিচালনা করে বা কখনো অন্য কোনো পন্থায়। সম্প্রতি আপনারা দেখেছেন ল্যাটিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় সরাসরি সৈন্যরা রাজপ্রাসাদ থেকে, প্রেসিডেন্ট প্রাসাদ থেকে প্রেসিডেন্টকে সস্ত্রীক তুলে এনে বন্দি করেছে আমেরিকাতে এবং তার বিচার করছে। এবং এখন চেষ্টা করছে কিউবার সরকার পরিবর্তনের এবং ইরানে রেজিম চেঞ্জ করতে গিয়ে তো যুদ্ধই বাদিয়ে দিয়েছেন জনাব ট্রাম্প। কখনো গোয়েন্দা তৎপরতা, কখনো অর্থনৈতিক চাপ, কখনো নিষেধাজ্ঞা, বিদ্রোহী গোষ্ঠীকে সহায়তা কিংবা গণতন্ত্র রক্ষার ভাষ্য, মানবাধিকার রক্ষার কথা বলে বিভিন্ন পর্যায়ে উস্কানি দিয়ে সরকার পরিবর্তন করে যুক্তরাষ্ট্র এবং এগুলোকে তাদের ভাষায় বলা হয় রেজিম চেঞ্জ। একটু কয়েকটা উল্লেখযোগ্য ঘটনা যদি আমরা দেখতে পাই, যে ইরানে আজকে এত ঘটনা ঘটছে, সেই ইরানে খোমেনিকে কিন্তু আসার আগে রেজা শাহ পাহলবির সরকারকে বসিয়েছিল আমেরিকা। সেই সময় প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক তেল শিল্প জাতীয়করণ করলে সিআইএ এবং ব্রিটিশ গোয়েন্দা সংস্থার সহায়তায় অভ্যুত্থানের মাধ্যমে রেজা শাহকে প্রতিষ্ঠিত করেন এবং তারপরে দীর্ঘ বিপ্লবের পর আয়াতুল্লাহ খোমেনি সরকার প্রতিষ্ঠিত হয়, শাহকে উচ্ছেদ করে। গুয়াতেমালার ল্যাটিন আমেরিকান দেশ প্রেসিডেন্ট জেকব আরবেঞ্জ ভূমি সংস্কার শুরু করলে কমিউনিস্ট প্রভাবিত আখ্যা দিয়ে সিএএ রেজিম চেঞ্জ ঘটে এবং সেখানে সামরিক অভ্যুত্থান ঘটিয়ে তাকে হত্যা করা হয়, সরিয়ে দেওয়া হয়। চিলির সমাজতান্ত্রিক নেতা সালভাদর আলেন্দেকে হত্যা করা হয়েছিল এবং সামরিক অভ্যুত্থানের মাধ্যমে, এবং সেখানে দীর্ঘ সময় স্বৈরাচারী পিনোশে সরকারকে দিয়ে সামরিক শাসন চালিয়েছে আমেরিকা এবং এই নিয়ে বহু নথি
এবং বিতর্ক রয়েছে আন্তর্জাতিক পরিমণ্ডলে। কঙ্গো, যে কঙ্গোতে আজকে অনেক জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী লড়াই করছে, আমাদের বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর সামরিক বাহিনীর নেতারা কর্মীরাও আছেন। স্বাধীনতার পর পেট্রিস লুমুম্বা পশ্চিমা শক্তির বিরাগভাজন হন। তার পতন ও হত্যাকাণ্ডে সিআইয়ের সংশ্লিষ্টতা ছিল বলে নথিতে পরে প্রকাশিত হয়েছে। ভিয়েতনামের কথা আপনারা জানেন, এশিয়ার দেশ ভিয়েতনাম। ভিয়েতনামে মার্কিন সমর্থিত সরকার প্রতিষ্ঠা টিকিয়ে রাখতে দীর্ঘ লড়াই করেছে আমেরিকা এবং শেষ পর্যন্ত পরাজিত হয়ে সেখান থেকে ফিরে এসেছে আমেরিকা। এবং এখানে গভীর ভূমিকা ছিল আমেরিকার। ইরাকে সাদ্দাম হোসেন সরকারকে গণবিধ্বংসী অস্ত্র, যেটি পরে প্রমাণিত হয়নি, উইপন্স অফ মাস ডিস্ট্রাকশন নাম দিয়ে সেখানে হামলা চালায় এবং উৎখাত করা হয় সাদ্দাম হোসেনকে, তাকে হত্যা করা হয়। পরে সেই অস্ত্রের দাবির সত্যতা পাওয়া যায়নি এবং ইরাকে আজ পর্যন্ত কোনো শান্তি প্রতিষ্ঠিত হয়নি। একটি ভঙ্গুর রাষ্ট্র হিসেবে ইরাক রয়েছে। একই অবস্থা হয়েছে লিবিয়াতে। মোহাম্মদ গাদ্দাফির একটি শান্ত দেশ, স্থিতিশীল দেশকে ন্যাটোর মাধ্যমে হস্তক্ষেপ করিয়ে সেই সরকারের পতন ঘটানো হয়। গাদ্দাফিকেও মবে হত্যা করা হয় এবং দেশটি এখন গৃহযুদ্ধে বিপর্যস্ত। একই কাজ হয়েছে সিরিয়াতে। ইসলামিকদের মাধ্যমে বাশার আল আসাদের দীর্ঘ সময়ের সরকারকে অপসারণ করা হয়। সিরিয়াও স্থিতিশীলতার জন্য এখন লড়াই করছে। লক্ষ লক্ষ সিরিয়ান নাগরিক নানা দেশে ছড়িয়ে পড়েছে আশ্রয়ের খোঁজে এবং সিরিয়া একটি সাজানো গোছানো দেশ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এই গৃহযুদ্ধে। সর্বশেষ ইউক্রেন, বর্তমানে যিনি শাসক আছেন ভলোদিমির জেলেনস্কি, তাকে আনার জন্য সেই সরকারকে উৎখাত করেছিল আমেরিকা এবং সেটা রাশিয়া তার দোরগোড়ায় মেনে নিতে পারেনি যে ইউক্রেনকে ন্যাটোর মেম্বার করা হবে বলে রাশিয়া আক্রমণ করে 2022 সালে। আজ পর্যন্ত সেই যুদ্ধ চলছে, কোনো কুল কিনারা হচ্ছে না যুদ্ধের। আমেরিকা যেটা বলে যে গণতন্ত্র রক্ষা, মানবাধিকার, এসবের কথা বলে আমেরিকা রেজিম চেঞ্জ করে, অর্থাৎ সরকার পরিবর্তন ঘটায়। কিন্তু পরিবর্তিত সেসব দেশগুলোতে কখনোই গণতন্ত্র, মানবাধিকার, শান্তি আসেনি। তবে একটা কথা ঠিক, দেশগুলো নিজেরা বিপদে পড়লেও আমেরিকার সবচেয়ে বড় যে স্বার্থ, বাণিজ্যিক স্বার্থ, সেগুলোর কিন্তু সুরক্ষা ঠিকই থাকে। আজকের মতো জার্নাল পর্যালোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।